অলরাইট, সো আমাদের প্রজেকশনের একটা ওভারভিউ যদি দিতে হয় তাহলে কি কি আমাদের ইম্পর্টেন্ট দেখি। তো প্রজেকশন চ্যাপ্টার আমরা জানি যে দিস ইজ জাস্ট অ্যানাদার টাইপ অফ ট্রান্সফরমেশন। তো আমাদের এখান থেকে জাস্ট এই পার্টগুলো একটু পড়ে যাবেন, যদি ছোটোখাটো থিওরি চলে আসতে পারে। আর এখানে হচ্ছে জাস্ট এক একটা টার্ম আমাদের ইন্ট্রোডিউস করার, ওরকম পড়ার কিছু নেই। সো এটা জাস্ট ওভারঅল গো থ্রু করবেন। দ্য ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন? এটা হচ্ছে পার্সপেক্টিভের ডায়াগ্রামটা। সো কখনো যদি কোনো থিওরি কোয়েশ্চেন আসে যেখানে আপনাকে পার্সপেক্টিভ প্রজেকশন ডিফাইন করতে বলে বা কীভাবে কাজ করে, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তখন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হবে ডায়াগ্রামটা অ্যাড করে দেওয়া। তো আপনারা চেষ্টা করবেন ডায়াগ্রামটা দিয়ে দেওয়ার জন্য। আর এখানে জাস্ট কিছু টাইপস, এগুলো এভাবে দরকার নেই। জাস্ট প্যারালেলের ভিতরে হচ্ছে অর্থোগ্রাফিক, আর অবলিকের ভিতরে হচ্ছে ক্যাবিনেট আর ক্যাভেলিয়ার, আর দের ইজ জাস্ট পার্সপেক্টিভ। সো এগুলো ওইভাবে দেখার কোনো দরকার নেই, ওখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। আর যদি আপনাদেরকে অর্থোগ্রাফিক বা অবলিকের কোনো এক্সাম্পল চায়, আইসোমেট্রিকটা ইউজুয়ালি আসবে না আপনাদের, যেহেতু পড়ানো হয়নি। সো পার্সপেক্টিভের ডায়াগ্রামটা যেটা উপরেই ছিল, আর অর্থোগ্রাফিক এবং ক্যাবিনেট অথবা ক্যাভেলিয়ারের ডায়াগ্রামটা দেখে যাবেন যদি প্যারালেল প্রজেকশন কি বা পার্সপেক্টিভ প্রজেকশন কি এগুলোর কোয়েশ্চেন আসে। অর হোয়াট ইউ ক্যান ডু ইজ আপনারা জাস্ট এই দুটো ডায়াগ্রামও দেখতে পারেন এখানে। আর ডিফারেন্সেস বেসিকলি মুখস্থ করার কিছু নেই গাইজ, আমরা জানি, আমরা পারি পার্সপেক্টিভ কি প্যারালেল কি। তো যেই কনসেপ্টসগুলো আমরা জানি, একটাতে সিওপি এক্সিস্ট করে, একটাতে করে না, একটাতে ডিমেনশনসগুলো যা থাকে সেরকমই থাকে প্যারালেলে। পার্সপেক্টিভে দ্য ডিমেনশনস চেঞ্জ, তার মানে ফোর শর্টেনিং কনসেপ্টটা, যে জিনিসটা দূরে চলে গেলে ছোট হয়ে যায়, কাছে আসলে বড় হয়ে যায় পার্সপেক্টিভে। কিন্তু প্যারালেলে আপনি এটাকে আপনার প্রজেকশন থেকে দূরে নেন বা সামনে নেন, দ্য সাইজ ডাজ নট চেঞ্জ। একটাতে সিওপি এক্সিস্ট করে, একটাতে ডিওপি এক্সিস্ট করে। তো এরকম করে ডিফারেন্সেসগুলো লিখবেন ইনটুইটিভলি, এটা আমাদের কিন্তু এখন বোঝা উচিত। ওকে, পার্সপেক্টিভ প্রজেকশনের জাস্ট একটা ইমেজ, এই পার্টে জাস্ট নর্মাল গো থ্রু করে পড়ে যাবেন। ওকে, এটা ভ্যানিশিং পয়েন্টেরই পার্ট, সো জাস্ট দেখে যাবেন। চেলে এটা তো পার্সপেক্টিভের জন্য এই ডায়াগ্রামটাও দিতে পারেন আদার দেন ইউজিং দিস ডায়াগ্রাম। সো চেলে এটাও দিতে পারেন পার্সপেক্টিভের জন্য, অর ইউ ক্যান ইভেন ইউজ দিস ডায়াগ্রাম ফর পার্সপেক্টিভ। সিমিলারলি প্যারালেলের জন্য উপরের ওগুলো না পড়ে আপনারা তাহলে এই ডায়াগ্রামগুলো ইউজ করতে পারেন। দিস ইজ ফর অর্থোগ্রাফিক, দিস ইজ ফর অবলিক। সো এই ডায়াগ্রামটা দিয়ে দিতে পারেন। আর সবসময় মাথায় এই জিনিসটা খেয়াল রাখবেন যে যখন ডায়াগ্রামটা দিয়ে দেন, ইটস বেটার যে আপনি কোনটা কোন অ্যাক্সেস, যেমন এখানে এইটা হচ্ছে জেড, সেটা মার্ক করে দেওয়াটাও ইম্পর্ট্যান্ট যখনও এরকম ডায়াগ্রাম যদি দিয়ে প্রুফ করতে চান। সেটা অফকোর্স গো থ্রু করবেন। এরপর এখানে আমাদের ডেরিভেশনটা ছিল, আর ওভারঅল একটা ছোটো কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে এখান থেকে ডেরিভেশনটা জাস্ট গো থ্রু করে নেবেন। ইউজুয়ালি কখনো এটা আসেনি, আর যদি আসে তাহলে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেওয়া হবে, সো দ্যাট আপনারা এই ডেরিভেশনগুলো গো থ্রু করতে পারবেন। বাট রাদার দেন এই প্যারালেলেরটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডেরিভেশনটা আমি বলবো পার্সপেক্টিভেরটা। বাট এই কনসেপ্টটাও বুঝে আসবেন, বিকজ এটা বুঝতে পারলে আপনি মেট্রিক্সটা কখনো ভুলে গেলেও কিন্তু নিজে নিজে যদি বুঝে থাকেন সাজানো যায়। সো ওই জন্য এই ডেরিভেশনটা বোঝা ইম্পর্ট্যান্ট প্যারালেলের জন্য। তো এখানে আমাদের ডেরিভেশনটা ছিল, এটা গো থ্রু করবেন। ডেরিভেশনটা গো থ্রু করে কিন্তু রিমেম্বার, এটা আমরা যে এখন করছি আমাদের প্যারালেল প্রজেকশনের জন্য, এইটা যে মেট্রিক্সটা পেয়েছিলাম ইন টার্মস অফ আমাদের বিটা আর অ্যালফা, এরকম আপনি একটা মেট্রিক্স পেতে পারেন। অর ল্যামডা ইউজ করেও কিন্তু আরেকটা মেট্রিক্স আমরা ক্রিয়েট করতে পারি, উইচ গিভস দ্য সেম রেজাল্ট। এক্সামে আপনাদেরকে কি ওরিয়েন্টেশন অ্যাঙ্গেলটা দিয়ে দিল, নাকি আপনাদের ল্যামডা এবং বেটা ইউজ করে করতে হবে, বা অ্যালফা আর বেটা ইউজ করে করতে হবে, যে কোনো একটা দিয়ে দিতে পারে। তো বেটার হচ্ছে আপনি এটাও মনে রাখবেন এবং এটাও মনে রাখবেন, এই মেট্রিক্সটাও যে কোনো একটা দিয়ে ইউজ করা যায়। সো বেটার আপনি দুটোটা মনে রাখবেন। ওকে, তো এটা গেল। আর আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হয় ক্যালকুলেশনসগুলোর টাইমে, সেটা হলো অর্থোগ্রাফিকটা। রিমেম্বার, অর্থোগ্রাফিকটা সবসময় আপনারা চেষ্টা করবেন মেট্রিক্সটা মুখস্থ না করে লজিক্যালি আমাদের সাজানো। যে জিনিসটা যদি এক্স ওয়াই প্লেনে ডিরেক্টলি প্রজেক্টেড হয়, তাহলে ওর এক্স যা থাকে তাই সেম থাকে, এক্স আর ওয়াই সব সেম থাকবে।
জেড ইকুয়ালস টু যততে আপনার প্রজেকশন প্লেনটা আসে, তো জেডের জায়গায় গিয়ে এই ফোর্থ প্যারামিটারে জেড ইকুয়ালস টু যদি সাপোজ 5 হয় তাহলে এই প্লেসটাতে গিয়ে 5 বসিয়ে দিবেন, যদি 0 হয় তাহলে 0 বসিয়ে দিবেন। অর্থোগ্রাফিকটা আমি চাই আপনারা সবাই বুঝে বুঝে ম্যাট্রিক্সটা সাজান। সো এটা গেল ওকে। আর যদি প্যারালাল প্রজেকশনে আপনাকে এক্স ওয়াই না দিয়ে জেড এক্স দিয়ে দেয়, আর যেখানে ওয়াই এর ইকুয়াল টু কোনো একটা ভ্যালুতে আপনার প্রজেকশন প্লেনটা এক্সিস্ট করে, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা এরকম হয়ে যায়। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করবেন গাইজ, এখানে তো আপনাকে বলেছিল প্রজেকশন প্লেনটা ওয়াই ইকুয়ালস টু 0-তে এক্সিস্ট করে। যদি প্রজেকশন প্লেনটা জেড এক্সে হয় আর ওয়াই ইকুয়ালস টু 13-এ এক্সিস্ট করে সাপোজ, তাহলে কিন্তু এই জায়গাটায় এসে 4টা 0 হবে না, এই যে ফোর্থ প্যারামিটারটা এখানে 13 বসবে কিন্তু। ঠিক আছে, এই জিনিসটা আপনারা অনেকজন ভুল করেছেন আগের অ্যাসাইনমেন্টে। কুইজে যেন এরকম কোনো মিস্টেক আর ফাইনালসে যেন এরকম কোনো মিস্টেক আপনারা না করেন। তো এটা তো হচ্ছে জেড এক্সের জন্য। যদি এক্স ওয়াই হতো যেখানে জেড ইজ ইকুয়াল টু আমাদের 2 হতো সাপোজ, যেমন এই যে উপরের এই আমরা যে বেসিক ইয়াটা পেলাম ম্যাট্রিক্সটা, সো এইটা কিন্তু আমরা পেয়েছিলাম ফর এক্স ওয়াই প্লেন অ্যান্ড ফর জেড ইজ ইকুয়াল টু অ্যাট 0। আমি যদি বলে দিতাম জেড ইজ ইকুয়াল টু 5-এ, তাহলে কিন্তু এই ফোর্থ প্যারামিটারটাতে আপনি 5 বসাবেন, 0 না। সিমিলারলি আমাদের যদি অন্যটা থাকে যেমন ওয়াই জেড প্লেন আর এক্স ইকুয়ালস টু 0 অর এনিথিং, তাহলে মেক শিওর করবেন এক্স ইকুয়ালস টু হোয়াট এভারে আপনার প্রজেকশন প্লেনটা এক্সিস্ট করছে, ফোর্থ প্যারামিটারে কিন্তু ওই ভ্যালুটা বসবে, নট 4টা 0। এটা আপনাদের খেয়াল রাখতে হবে মাথায়। আর সবসময় এটা দেখে নেবেন যে ল্যামডা আর অ্যালফার কানেকশনটা কি। ঠিক আছে, এটা মনে রাখলে আপনার এই দুটো ম্যাট্রিক্সের একটা মনে রাখলেই কিন্তু হবে, যেমন এই যে ইদার এই ম্যাট্রিক্সটা অর এই ম্যাট্রিক্সটা, যেটাই আপনার মনে থাকে। আর এটা হচ্ছে লিঙ্ক। সো এগুলো মাথায় রাখবেন। অ্যান্ড আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টে আমি খেয়াল করে দেখেছি অনেকজন ম্যাট্রিক্স ইউজ করেননি, জাস্ট হাতে প্লাস মাইনাস করে আপনারা প্রজেক্টেড পি প্রাইমকে বের করে দিয়েছেন। দিস ইজ হাইলি আনএক্সেপ্টেবল। আমরা প্রজেকশন চ্যাপ্টারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের থ্রুতে শিখছি যে কিভাবে কম্পিউটার্স কাজটা করে। আমরা কিন্তু এক্সামের খাতাও দেখব যে আপনারা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে কিভাবে প্রজেক্টেড পি প্রাইমের কোঅর্ডিনেটসগুলো বের করছেন। সো কেউ যদি এক্সামে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না ইউজ করে ডিরেক্টলি লিখে দেন, মার্ক হারাবেন, ফুল কখনই আপনারা পাবেন না। তো আই আর্জ অল অফ ইউ টু ইউজ ম্যাট্রিক্স অ্যান্ড লাস্টে ম্যাট্রিক্সের সাথে পি আমাদের যে ম্যাট্রিক্সটা থাকবে ওটা দিয়ে মাল্টিপ্লাই করে যেন পি প্রাইমের ভ্যালুটা থাকে। যদি পার্সপেক্টিভ হয় পার্সপেক্টিভের ম্যাট্রিক্স ইউজ করবেন, প্যারালেল হলে হচ্ছে প্যারালেলেরটা ইউজ করবেন। ঠিক আছে, আমি কিন্তু কখনো ডিরেক্ট অ্যান্সার দেখব না, তাহলে কিন্তু আপনাদের ফুল মার্ক আসবে না, আমি বারবার ওয়ার্ন করে দিচ্ছি। বিকজ ম্যাট্রিক্সটা যে আমরা ফর্ম করি সেই ফর্মুলেশনেও কিন্তু নাম্বারস অ্যাসাইন থাকে। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করবেন। আমি দেখেছি পার্সপেক্টিভেও আপনারা প্যারামেট্রিকলি জাস্ট টি এর ভ্যালুটা ইউজ করে প্রজেক্টেড পি প্রাইমের কোঅর্ডিনেটস বের করেছেন। এটা ইজ জাস্ট আ শর্টকাট, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখব। সো বারবার আমি এই জিনিসটা বলে দিচ্ছি। সো মুভিং অন, পার্সপেক্টিভ প্রজেকশন। অ্যাজ সেড, ডায়াগ্রামটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা ডেরিভেশন সব কিছু দেখেছি। আর বেসিকলি এখানে এত ডেরিভেশন কিছু না মনে রেখে আপনাদের সবার যদি জেনারেল যে আমাদের পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা, আমি একটু যদি নিচে যাই, আপনাদের যদি জাস্ট এই জিনিসটাই মনে থাকে আমাদের এই ফাইনাল বিশাল বড় ম্যাট্রিক্সটা, তাহলেই কিন্তু সব কাজ হয়ে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এত ডিফারেন্ট ম্যাট্রিক্সেস মনে না রেখে জাস্ট এই জেনারেল পার্সপেক্টিভের ম্যাট্রিক্সটা মনে রাখলেই কিন্তু সব কিছু বের হয়ে যায়। সো এটার পর যে আমাদের সিম্পল পার্সপেক্টিভ প্রজেকশনের দুটা সিনারিও ছিল, বেসিকলি দিস ওয়ান। একটা সিনারিওতে ছিল আমাদের প্রজেকশন প্লেন 0-0-0-তে, আরেকটা সিনারিও ছিল আমাদের সিওপিটা 0-0-0-তে। সো সেম জিনিস কিন্তু এই ম্যাট্রিক্সটা আর ফাইনালি এই ম্যাট্রিক্সটা এত কষ্ট করে মনে রাখতে হবে না। প্রজেকশন প্লেন যদি 0-0 থাকে আমরা জানি জেড পি হচ্ছে তার মানে 0, আর সিওপি আমি আপনাকে দিয়ে দিব
তো সিওপির যেই এক্স হবে সেটা হবে কিউ এক্স, সিওপির যা ওয়াই হবে সেটাই হবে কিউ ওয়াই, আর সিওপির ওখান থেকে যদি কিউ জেড বের করতে চাই, ইটস বেসিকলি সিওপির যা জেড হবে সেটাই মাইনাস জেডপি। জেডপি এখানে 0, তাহলে কিউ জেড যা হবে সিওপি জেডও এক্স্যাক্টলি তাই হবে। এভাবে করে জাস্ট জেনারেল পার্সপেক্টিভ মেট্রিক্সটা ইউজ করে বাকি সব সাজিয়ে ফেলবেন। এটা আলাদা করে মেমোরাইজ করার কিচ্ছু নেই। আর এখানে সব এক্সাম্পলসগুলো দেখবেন, গো থ্রু করবেন, যতগুলো ম্যাথ আসে এই জেনারেল পার্সপেক্টিভ প্রজেকশনের জন্য সবগুলো গো থ্রু করবেন অ্যান্ড শেষ করবেন ফ্রম দ্য প্র্যাকটিস শিট। সো আদারওয়াইজ এখানের যে ওভারঅল ডেরিভেশনটা ছিল এটা আপনাদের কোয়াইট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অফকোর্স। অ্যান্ড আই থিঙ্ক একটা কোয়েশ্চেন আছে আপনাদের প্র্যাকটিস শিটে, যেখানে আপনাদেরকে মনে হয় লিখতে বলে যে আমাদের যে পি প্রাইমের এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইমটা কোত্থেকে ফাইনালি আসছে সেটা কিন্তু আমরা এই ইকুয়েশনসগুলো থেকেই কিন্তু আলটিমেটলি বের করি। তো চেলে এই ইকুয়েশনসগুলো আপনারা মেমোরাইজ করতে পারেন, অর এখানে মেমোরাইজিংয়েরও কিছু নেই, আমরা তো ওখান থেকে মেট্রিক্সগুলো সাজাই। এই যে ফাইনালি তো এখান থেকে এক্স প্রাইম, এখান থেকে ওয়াই প্রাইম, জেড প্রাইম আর ডাব্লিউটাকে আমরা পাচ্ছি। তো জাস্ট ইনস্টেড অফ রাইটিং দ্যাট, এই যে দেখেন আপনাদেরকে যদি কখনো ইকুয়েশনসগুলো লিখতে বলে জাস্ট এভাবে করে কিন্তু লিখে দিতে পারেন। এটা কিন্তু মুখস্থ করার কিচ্ছু নেই। আপনাদের যদি ফাইনাল এই মেট্রিক্সটা মনে থাকে, সো তাহলে দেখেন এক্স প্রাইম আসে হচ্ছে 1 ইন্টু এক্স, তার মানে এক্স, প্লাস 0 ইন্টু ওয়াই, তার মানে জাস্ট 0, সেই জন্য লিখলাম না, মাইনাস কিউ এক্স কিউ জেড ইন্টু জেড, তার মানে এটা হচ্ছে মাইনাস কিউ এক্স বাই কিউ জেড ইন্টু জেড, প্লাস এটা ইন্টু 1, সো জেড পি ডিভাইডেড বাই কিউ এক্স বাই কিউ জেড। এই পুরো জিনিসটা ইকুয়াল টু আমি এইটা পাচ্ছি, মানে এক্স প্রাইম ডট ওয়াই প্রাইম। তাহলে এক্স প্রাইম ইজ জাস্ট পুরো জিনিসটার সাথে ডাব্লিউ ডিভাইড করে দিলে। তো এটা মুখস্থ করার কিছু নেই। এই মেট্রিক্সটা যদি আপনাদের মনে থাকে, এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই করে আপনাদেরকে যদি কখনো ইকুয়েশনটা লিখতে বলে যে তাহলে এক্স প্রাইম বের করার ইকুয়েশনটা কি, অর ওয়াই প্রাইম অর জেড প্রাইম, তাহলে জাস্ট এইভাবে মাল্টিপ্লাই করে এটার সাথে ইকুয়াল করে লাস্টে ডাব্লিউ দিয়ে ডিভাইড করে দিবেন। এই সেম জিনিসটাই কিন্তু এই যে এখানেই দেওয়া, দিস থিংস আমরা কিন্তু মাত্র এটাই খুঁজে পেলাম। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, all you have to do is just memorize this matrix. So that is all, and এই এক্সাম্পলসগুলো গো থ্রু করবেন অফকোর্স। সো দ্যাট ইজ অল ফ্রম আমাদের প্রজেকশন চ্যাপ্টার। এরপর আমরা নেক্সট চ্যাপ্টারেতে যাই। অলরাইট, নেক্সট হচ্ছে আমাদের কম্পিউটার গ্রাফিক্সের কালার মডেলস চ্যাপ্টার। তো এখানে আমাদের কী কী টার্ম ইম্পর্টেন্ট, এক্রোম্যাটিক, মোনোক্রোম। এক্রোম্যাটিকে এখানে আমাদের স্ট্যান্ড করে যে রেড, গ্রিন, ব্লু তিনটার ভ্যালু সেম হয়। অ্যান্ড যখন এরকম হয়, দ্য রেঞ্জ অফ কালার স্পেকট্রাম দ্যাট উই ক্যান সি হচ্ছে এই ফলোয়িংটা, হোয়াইট থেকে আরও ডার্কার গ্রে হতে হতে ব্ল্যাক রিচ করে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ভিতরে ভিজিবল স্পেকট্রামটা, যেটা আমাদের ভিজিবল লাইট থেকে আসে, আমরা যদি কালার ওয়াইজ এদেরকে ভেঙে নেই তাহলে দেখবেন এখানে জাস্ট একটা রেঞ্জ দেওয়া, যে এত থেকে এত ওয়েভলেন্থের যে বলতে পারেন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক্সিস্ট করে, সেখানে ব্লুয়ের ওয়েভলেন্থ হচ্ছে সবচেয়ে ছোটো, রেডেরটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট ওয়েভলেন্থ। এটাই হচ্ছে আমাদের ভিজিবল লাইটের রেঞ্জটা, যে ওয়েভলেন্থ এত থেকে এত পর্যন্ত we can see with our eyes. নেক্সট, এটা আমাদের আই থিঙ্ক পড়ানোর টাইমে ছিল না, বাট ডায়াগ্রামটা হচ্ছে প্রিটি সিম্পল। সেটা হচ্ছে একটা ক্রোম্যাটিসিটি ডায়াগ্রাম। এটার কাজ কি? ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামের ভিতরে দেখবেন একটা কালার গেমেট এক্সিস্ট করে, যেটা হচ্ছে একটা স্পেসিফিক ডিভাইস কতটুক রেঞ্জ অফ কালার, বলতে পারেন ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটা হচ্ছে দি এন্টায়ার রেঞ্জ অফ কালার দ্যাট ইজ পসিবল টু জেনারেট। তার ভিতরে কালার গেমেটটা হচ্ছে ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটার ভিতরের কতটুক পার্ট কভার করে ও রিপ্রেজেন্ট করে একটা স্পেসিফিক ডিভাইস কালার জেনারেট করতে পারছে, যে দ্যাট ক্যান বি রিপ্রডিউসড অন অ্যান আউটপুট ডিভাইস। তো বলতে পারেন ক্রোম্যাটিসিটি ডায়াগ্রামটা ইজ আ টোটাল রেঞ্জ অফ কালার দ্যাট ইজ পসিবল টু প্রডিউস। তার ভিতরে কালার গেমেটটা হচ্ছে ফর ইচ আউটপুট ডিভাইস
যেটা আমাদেরকে ভিজুয়ালস দেয়, সেটা হচ্ছে দেখে যে ও নিজে ওর কতটুকু কেপাবিলিটি টু প্রডিউস হোয়াট রেঞ্জ অফ কালার্স। এরপর আমাদের কালার সিস্টেমস, যেখানে অনেকগুলো আছে, বাট আমরা আসলে পড়েছি ইন ডিটেলস হচ্ছে এই উপরের 4টা। বাকিগুলো আপনারা যদি ইন্টারেস্টেড হন কালার মডেলসে, ইউ ক্যান লুক দেম আপ, বাট নট ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম। এখানে অ্যাডিটিভ কালার মডেলটা ছিল আমাদের RGB। অ্যাডিটিভের রিজন হচ্ছে যত কালার্স অ্যাড হতে পারে ম্যাক্সিমাম কালারটা লাইটার হতে থাকে, উইচ ইজ হোয়াইট অ্যাট দি এন্ড অফ দ্য ডে। অ্যান্ড আমাদের RGB মডেলটাই হচ্ছে একটা অ্যাডিটিভ কালার মডেল। এটার উপরে এই ডায়াগ্রামটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স আপনাদেরকে কালার করতে দেবে না ইন দি এক্সাম, করার টাইমও আপনারা পাবেন না। দিস ডায়াগ্রাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আর শুধু ইম্পর্টেন্ট না, এই ডায়াগ্রামে ব্লু, গ্রিন, রেড কোথায়, সায়েন, ইয়েলো, মেজেন্টাটা কোথায়, ব্ল্যাক একদম পিছনে, হোয়াইট হচ্ছে একদম সামনে, এগুলো মার্ক করাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো RGB কালার মডেল নিয়ে কখনোই যদি কোনো কোয়েশ্চেন দেয়, কোনো ডেফিনেশন বেসড বা কোথাও আপনি কোনো ডিসক্রাইব করছেন এই মডেলটাকে, ইটস অলওয়েজ আইডিয়াল যে আপনি এই ডায়াগ্রামটা ইউজ করেন কালার কিউবের, রাদার দেন রাইটিং আ লট। আপনি যদি ডায়াগ্রামস বা ম্যাথামেটিক্যালি দেখাতে পারেন, ওইটা আরও টাইম এফেক্টিভ আর ইন জেনারেল আরও বেটার এক্সপ্লেন করে। তো অলওয়েজ অপ্ট ফর ড্রয়িং ডায়াগ্রামস অর ইউজিং ম্যাথস টু এক্সপ্লেন দিস থিংস। এরপর আমাদের RGB মডেলটা ইন ডিটেলস এখানে লেখা, যেটা প্রিটি মাচ আমরা ডায়াগ্রামটা দেখেই বুঝতে পারি, সো ইউ ক্যান গো থ্রু দ্যাম। এরপর ছিল আমাদের সাবট্রাক্টিভ কালার মডেল। সাবট্রাক্টিভ হচ্ছে যত আমরা কালার অ্যাড করতে থাকি, ইট কিপস গেটিং ডার্কার, হতে হতে একটা মাডি ডার্ক ব্রাউন কালার রিচ হয়। নট ট্রু ব্ল্যাক, রাইট? শুধু যদি CMY মডেলটা হয়। এটার কালার কিউবটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলমোস্ট আপনি বলতে পারেন যে জিনিসটা উল্টানো দেন RGB কালার কিউবটা। সো এখানেও আপনার প্রত্যেকটা এই যে মেজেন্টা কোথায়, ব্লু, সায়েন, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, ইয়েলো, রেড, এগুলো দেখানো ইম্পর্ট্যান্ট। আর ছেলে দেখেন আমাদের পিছনেও যে ছিল, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কি ব্ল্যাক থেকে হোয়াইট, আর এই মাঝখানে ডায়াগোনাল পার্টটাতে তো RGB তিনোটাই ইকুয়াল। তার মানে এটাই হচ্ছে আমাদের এই ক্রোম্যাটিক কালার স্পেকট্রামটা বা গ্রে স্কেল যেটাকে আমরা বলি। এই যে এখানেও হচ্ছে দেখেন এই পার্টটা, এই লাইন সেগমেন্ট বরাবর যত কোঅর্ডিনেটস আছে ওরা সবাই আপনাকে একটা এই ক্রোম্যাটিক কালার দিবে বা ওই আমাদের গ্রে স্কেল স্পেকট্রামটার। সো দিস ওয়ানস ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে CMY টু RGB অর RGB টু CMY ফর্মুলাটা দেওয়া, এটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড অলসো আমরা কোথায় কোনটা ইউজ করি এখান থেকে সেটাও পড়ে নেবেন। কপিয়ার্স, প্রিন্টার্স, ওগুলোতে আমরা হচ্ছে CMYকে ইউজ করে থাকি। অলরাইট, এখানে আমাদের একটা কনভার্জনের এক্সাম্পল ছিল, এটা দেখে নেবেন সবাই। আর CMYK মডেলটাতে আমাদের যে এই 4th প্যারামিটারটা কে, এটা দিয়ে আমরা ইউজুয়ালি ডিনোট করি কম্পিউটার্সকে যে কখন আমরা ব্ল্যাক কালারটা, ট্রু ব্ল্যাক আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তো এই প্যারামিটারটা দিয়ে ট্রু ব্ল্যাক আনা যায় ইন আওয়ার স্ক্রিনস। বাট আদার দেন দ্যাট এখান থেকে কোনো ম্যাথ বা কিছু আসবে না CMYK মডেলটাতে। এরপর হচ্ছে আমাদের HSV কালার মডেলটা। দিস ডায়াগ্রামস আর ভেরি ইম্পর্টেন্ট। ছেলে এটাও আঁকতে পারেন, এটাও আঁকতে পারেন, কমপ্লিটলি আপ টু ইউ। তো যখনই কোনো HSV কালার মডেল এক্সপ্লেন করতে বলবে অর এনিথিং, ইউজ দ্য ডায়াগ্রাম আগেন। দ্য ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, HSV কালার মডেলের এখানে ওদের সবগুলো ইনফরমেশন লেখা, পড়ে নেবেন। অর ইউ ক্যান অলসো ড্র দিস ডায়াগ্রাম, অ্যান্ড ইউজুয়ালি সবাই এই ডায়াগ্রামটাই ড্র করে, বিকজ এখানে ইজিলি বোঝা যায় যে কোন পার্টগুলো দেখালেই ইজ মোর দেন এনাফ। সো আই উড সে সবাই এই ডায়াগ্রামটা ফলো করবেন। এখানে RGB টু HSV কনভার্সনটা দেওয়া, সবাই জিনিসটা প্রপারলি মেমোরাইজ করবেন দ্য স্টেপস। আর কেউ যদি আপনারা ইনটুইটিভলিও করতে পারেন, মানে আপনি HSV পুরো কালার মডেলটা কীভাবে কাজ করে বুঝে গিয়েছেন, তো ইনটিউটিভলি করতে পারলেও ইউ ক্যান জাস্ট ইউজ দ্যাট। এমন না যে এই ফর্মুলাটাই আপনার স্পেসিফিকলি ইউজ করতে হবে। আপনি যদি আলাদা করে হিসাব করে বের করতে পারেন HSV 3টা ভ্যালু ফ্রম গিভেন RGB, দেন দ্যাট উড অলসো ওয়ার্ক, বিকজ এটা করার মাল্টিপল ওয়েজ আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া। অ্যান্ড অফকোর্স উই ক্যান গো ব্যাক, অ্যান্ড এই টেবলটা যদি আপনি কালার হুইলটা ইনটুইটিভলি না বুঝেন, দেন ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস টেবল।
যদি বুঝতে পারেন যেভাবে ক্লাসে বুঝিয়েছিলাম তাহলে ভেরি গুড, আদারওয়াইজ এই যে 5টা স্টেপ ফলো করে আপনার RGB ফাইনাল ভ্যালুটা বের করতে হবে। অ্যান্ড অ্যাগেন সবাইকে আমি বলবো বি ভেরি কেয়ারফুল, যদি এখানে এই ফর্মুলাটা ইউজ করছেন টু ফাইন্ড RGB, এই পার্টটাতে উইচ ইজ h/60 আর সেটার সাথে 2 দিয়ে মড করছেন, বি ভেরি কেয়ারফুল ইন দিস পার্ট এভরিওয়ান, বিকজ এটা কিন্তু আপনারা অনেক ভুল করেছেন এই পার্টটাতে কুইজে। সো ডু নট ডু দিস, এটা ভুল করলে কিন্তু আলটিমেটলি এই 3টা ভ্যালু ভুল এসে যাবে। সো ডু নট ডু দ্যাট। এরপর আমরা এখানে একটা এক্সাম্পল দেখেছি, আর এখানে আমাদের HSVর অনেকগুলো ইউজেজ আসে, সো পড়ে আসবেন এটা। লাস্ট ছিল আমাদের HLS কালার মডেলটা। HLS কালার মডেলের জন্য অলওয়েজ ড্র দিস ডায়াগ্রাম। আর এখানেও যদি অনেক সময় বলে এই ক্রোম্যাটিক বা গ্রে স্কেল স্পেকট্রামটা কোথায়, সো একদম টপ থেকে বটম পর্যন্ত যদি আমরা যাই, দিস ইজ দ্যাট স্পেকট্রাম। সো HLS কালার মডেলটা খেয়াল করবেন। অ্যান্ড এখানে আমাদের অলমোস্ট দ্য সেম প্রসেস, জাস্ট S আর L এর জন্য একটু ডিফারেন্ট ফর্মুলা, হিউটা এক্স্যাক্টলি একইভাবে ক্যালকুলেট হয়। কিন্তু খেয়াল রাখবেন আমরা কিন্তু RGB থেকে HLS শিখেছি, আমরা কিন্তু HLS টু RGB দেখিনি, এটা কিন্তু নেই। সো লাস্ট মোমেন্টে কেউ এটা ওয়ারি করে প্যানিক করবেন না, এটা নট ইন আওয়ার সিলেবাস। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া, অ্যান্ড দ্যাটস ইট ফর কালার মডেলস। অলরাইট, লাইটিং চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ আমাদের ফাইনাল কিন্তু, তো সবাই সুন্দর করে চ্যাপ্টারটা পড়বেন গাইজ। ওকে, তো এখানে কি কি ছিল, এখানে আমাদের যে জিনিসটা ফোকাস করবেন লোকাল আর গ্লোবাল ইলুমিনেশন কি, কোনো থিওরি কোয়েশ্চেন এখান থেকে আসতেই পারে। আচ্ছা, ডায়াগ্রাম লাগবে না কোনো, চেলে লোকাল আর গ্লোবাল ইলুমিনেশন দেখানোর সাথে সাথে যদি এই ডায়াগ্রামটাও আপনারা একে বোঝাতে পারেন, দেন দ্যাটস ফার মোর বেটার। তো এটা ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখবেন। এখানে বেসিক রকম পড়ার কিছু নেই, বিকজ প্রত্যেকটা কম্পোনেন্ট পরে আছেই। টাইপস অফ সারফেসেস, এই পার্টটা দেখানোর ক্লিয়ার জিনিস ছিল স্পেকুলার সারফেসেস, তার মানে আইডিয়াল মিরর্স, আর এখানে কোনো ডিফিউজ কোএফিশিয়েন্ট বা কোনো কম্পোনেন্ট কিন্তু এক্সিস্ট করে না। যদি ডিফিউজ সারফেসেস থাকে ওখানে ইউজুয়ালি ডিফিউজ প্লাস স্পেকুলার আর অ্যাম্বিয়েন্ট তো ইন জেনারেল সব জায়গায় এক্সিস্ট করে, আনলেস আপনাকে কোয়েশ্চেনে বলে দেয় অ্যাম্বিয়েন্ট নেই। তো এই জিনিসটা আপনারা প্রপারলি ফাইনাল এক্সামে খেয়াল করবেন গাইজ। টাইম অনেক অল্প থাকবে, আপনাদের কোয়েশ্চেন পড়ে মনে হবে যে অনেক কিছু বের করতে বসে, কিন্তু আমি কিন্তু বারবার জিনিসটা মেনশন করে আসি, সেটা হচ্ছে উই নো দ্য টাইম ইজ লিমিটেড, হেন্স আপনাদেরকে এমন কোনো বিশাল বড় কোয়েশ্চেন দেওয়া হবে না যেটা সলভেবল না উইদিন দি অ্যালোকেটেড টাইম। হেন্স অফকোর্স আপনারা কোয়েশ্চেনটা প্রপারলি পড়ে দেখবেন, আর কোয়েশ্চেনে প্রপারলি মেনশন করা থাকবে, আই গ্যারেন্টি দ্যাট, যে অ্যাম্বিয়েন্ট আছে কি না, অ্যাটেনুয়েশন দরকার কি না, ডিফিউজ কি এখানে লাগবে, স্পেকুলার কি এখানে লাগবে, স্পেসিফিকলি যদি না চেয়ে দেয় তখন কিন্তু দরকার নেই। কিন্তু কখনও যদি দেখেন এরকম বলে যে ইউজিং ফংস রিফ্লেকশন মডেল এরকম যদি স্পেসিফিকলি আপনাদেরকে বলে দেয়, তার মানে কিন্তু তখন পুরো জিনিসটা আসবে, তার মানে অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ, স্পেকুলার অ্যান্ড ওদের সাথে অ্যাটেনুয়েশনটাও কিন্তু আসবে। সো আনলেস এভাবে বলে দেয় পুরোটা করতে, অর যে স্পেসিফিক কোনো কম্পোনেন্ট বের করে দেয়, এটা প্রপারলি খেয়াল করবেন। সো টাইপস অফ সারফেসেস গো থ্রু করবেন, আমাদের ফংস রিফ্লেকশন মডেলের পুরোটা এখানে দেওয়া। আর মাই ব্যাড, আমি PDF ডাউনলোড করেছি দেখে কিছু অ্যারো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। অ্যাম্বিয়েন্ট লাইট পড়ে আসবেন, থিওরি আসতে পারে, এগুলো জাস্ট থিওরির পার্ট। এখানে হচ্ছে দ্য ফর্মুলা অ্যান্ড কীভাবে আমরা ডিফারেন্ট যদি KA অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট যদি চেঞ্জ করে থাকি কীরকম একটা ইমেজের উপর এফেক্ট পড়তে পারে সেটা এখানে দেওয়া, দেখবেন। ডিফিউজ রিফ্লেকশনস, এই পার্টটা আমরা দেখে এসেছি। চলে এই ডায়াগ্রামটাও দিতে পারেন যদি কখনো ডিফিউজ লাইট এক্সপ্লেইন করতে বলে। সেটা কি ছিল, ডিফিউজ লাইটটা হলো যদি ডিরেক্টলি কোনো লাইট সোর্স থেকে আপনার কাছে আসছে, দেখেন দিজ ওয়ানস অর দিজ ওয়ানস, আর অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে যেটা আমাদের এনভায়রনমেন্টে আশেপাশে থেকে আসে। তো এইভাবে কখনো যদি ডিফারেন্স চায়, ইউ ক্যান জাস্ট প্রিটি মাচ ড্র দিস ডায়াগ্রাম টু এক্সপ্লেইন ইট। এরপর আমরা ডিফিউজ রিফ্লেকশন পড়ার আগে কিছু অ্যাজাম্পশনস করে নিতাম যে লাইট রিফ্লেক্টস ইকুয়ালি ইন অল ডিরেকশনস,
এবং an ideal diffuse surface at the microscopic level a very rough surface যেমন চক ক্লে কোনো পেইন্টেড স্ট্রাকচার হতে পারে রাইট এরপর আমাদের ছিল আমাদের ল্যাম্বার্টস কোসাইন ল সেটা হচ্ছে যত বেশি এই অ্যাঙ্গেলটা বিটুইন আমাদের নর্মাল অ্যান্ড যে লাইট সোর্স ভেক্টর এটাতে আমাদের অ্যাঙ্গেলটা যত কমে যাচ্ছে তত বেশি রিফ্লেকশন হবে আর যত বাড়তে থাকবে অলমোস্ট 90 ডিগ্রি এটা যখন রিচ করে আরও ফার্দার বাড়তে থাকে আমরা তখন ধরে নিই যে দেয়ার ইজ নো লাইট রিফ্লেক্টেড ইনটু আওয়ার ভিউ পজিশন বা আমরা যেখান থেকে দেখছি সো এখানে আমাদের কনসেপ্টসগুলো পড়বেন ভেরি ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা তো আমাদের আছেই এটা আমরা দেখব ডিফিউজ রিফ্লেকশনে এখানে পুরো জিনিসটা অ্যান্ড অলওয়েজ উই হ্যাভ টু মেক শিওর যেটা আমি খেয়াল করে দেখেছি কুইজ 3-তে আপনারা সবাই অনেকজন ভুলে গিয়েছিলেন সেটা হলো এল ভেক্টর আর এন ভেক্টর যেভাবেই দেওয়া থাকুক অনেকভাবে দেখা যায় যে যখন কোনো প্ল্যানার থাকে যেমন বলে দিচ্ছে এক্স ওয়াই বা হচ্ছে আমাদের ওয়াই জেড বা এক্স জেড বা জেড এক্স তখন কিন্তু আমরা ইউজুয়ালি নর্মাল ভেক্টরটা একটা ইউনিট ভেক্টরই পেয়ে যাচ্ছি কিন্তু অনেক সময় নাও থাকতে পারে যেটা আমি কিছু আপনাদেরকে ছোট ছোট ম্যাথ সলভ করে দিয়েছি রিসোর্স ট্যাব থেকে দেখে নেবেন তখন কিন্তু নর্মাল ভেক্টরটাকেও নর্মালাইজ করতে হবে অ্যান্ড লাইট ভেক্টরকে সব সময় নর্মালাইজ করতে হবে হিয়ার আমরা যখন ডিফিউজের ক্যালকুলেশন করব তার আগে উই হ্যাভ টু এনশিওর এল আর এন দুজনই যেন ইউনিট ভেক্টরস হয় নাহলে কিন্তু আপনাদের অ্যান্সার ভুল আসবে সো অলওয়েজ বি ভেরি কেয়ারফুল যে আপনি কি নর্মালাইজ করে ফেলেছেন কি না আচ্ছা এখানে আপনারা আমাদেরকে কিছু এক্সপ্লেনেশন দেখায় একটা দেখায় হচ্ছে ওরা ডিফিউজ কোএফিশিয়েন্টটাকে ভ্যারি করতে করতে নিয়ে যায় অ্যান্ড কীভাবে ওটার লাইট এফেক্টটা চেঞ্জ হয় আরেকটা জিনিস এখানে দেখিয়েছে পিছনের এই পার্টটা ইভেন তো আমি কেডি ভ্যালু বাড়াচ্ছি এই পার্টটা স্টিল এখানে অন্ধকার কেন একটাই রিজন সেটা হচ্ছে লাইটটা আসছে এই জায়গাটা থেকে তার মানে পিছনের ওই পয়েন্টসগুলোর যে নর্মাল ভেক্টর তাদের সাথে অ্যাঙ্গেলটা ইজ মোর দেন 90 ডিগ্রি উইচ মিনস এখানে ডিফিউজ রিফ্লেকশন হচ্ছে না এই জন্য এই যে পিছনের এই পার্টগুলো স্টিল ডার্ক সো এরকম কনসেপচুয়াল কোয়েশ্চেন্স কিন্তু দিয়ে দিতেই পারে গাইজ ওকে এরপর আমাদের স্পেকুলার রিফ্লেকশনের জন্য জাস্ট এগুলো একটু পড়ে আসবেন এরপর আমাদের স্লেন্স ল যেটা বলে আমরা জানি অ্যান্ড স্পেকুলার রিফ্লেকশনে আরেকটা কনসেপ্ট সবাই মাথায় রাখবেন গাইজ এই স্পেকুলার রিফ্লেকশনটা একদম ম্যাক্সিমাম কখন হবে আমরা স্পেকুলার রিফ্লেকশন বের করি আর ভি এর ডট প্রোডাক্ট করে বিকজ এটা অ্যাকচুয়ালি কস আলফা দিয়ে রিপ্রেজেন্টেড হয় তাই না তার মানে সবচেয়ে হাইয়েস্ট স্পেকুলার রিফ্লেকশনটা কখন হবে যখন আর ভি এর মাঝখানে এই অ্যাঙ্গুলার অ্যালফাটা একদম 0 ডিগ্রি থাকবে তার মানে আমাদের ভি ভেক্টর আর ভেক্টর একদম অ্যালাইন্ড অর ইকুয়াল হবে ওই কেসটাতেই আমাদের কি হবে স্পেকুলার রিফ্লেকশন সবচেয়ে বেশি বিকজ তখন অ্যালফার ভ্যালু 0 ডিগ্রি তার মানে আমাদের কি কস অ্যালফা আমাদের দেওয়া উচিত ছিল তখন 1 এবং এটাই আপনারা খেয়াল করে দেখবেন যে যদি আপনাকে কখনো বলে যে আমাদের ম্যাক্সিমাম স্পেকুলার রিফ্লেকশন কোন সময়টায় হতে পারে ওই টাইমটাতেই হবে যখন আপনার আর ভেক্টর ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু ইয়ার ভি ভেক্টর বিকজ তখন আপনি যেই জায়গাটা থেকে পুরো লাইটগুলো রিফ্লেক্টেড হচ্ছে তার মানে আপনি ওই জায়গাটাতেই কিন্তু তাকিয়ে আছেন রাইট হিয়ার সো আপনি হাইয়েস্ট স্পেকুলার রিফ্লেকশন দেখতে পাবেন তখন সো এই কনসেপ্টটা মাথায় রাখবেন স্পেকুলার রিফ্লেকশনের আমাদের বেসিক ফর্মুলাটা এবং এন কিভাবে আমাদের চেঞ্জ করতে পারে এনের ভ্যালু বাড়লে কেন অ্যাকচুয়ালি পুরো জিনিসটা কমে আর কেন ছোট থাকলে ম্যাক্সিমাম এরিয়া অফ স্পেকুলার রিফ্লেকশন দেখায় এই পার্টটাও পড়ে আসবেন সো এখান থেকে আলটিমেটলি করে এই ডেরিভেশনটা অ্যাকচুয়ালি ওরকম ইম্পর্ট্যান্ট না সো চলে এই পার্টটা স্কিপ করতে পারেন ডিরেক্ট ফর্মুলাটাতে অ্যাপ্লাই করবেন তো এটা দেখে আসবেন যে দেখেন একটা হচ্ছে আমরা স্পেকুলার কোএফিশিয়েন্টটাকে কমিয়ে যাচ্ছি যে উপর থেকে নিচ পর্যন্ত তো আমরা যদি মাই ব্যাড আমি বলেছি কমিয়ে বাট এখানে অ্যাকচুয়ালি বাড়ছে উপরের এই রোতে হচ্ছে স্পেকুলার 0.25 নিচে হচ্ছে 0.75 সো দেখেন উপরে যতটুক ছিল একই এরিয়াটা মানে এরিয়াটা কিন্তু এখানেও এতটুক
এখানেও এতটুক, এখানেও এতটুক, বাট ইটস জাস্ট মোর শাইনিয়ার নাও, রাইট? কেএসটা এভাবে কন্ট্রোল করে। আর এক্সপোনেন্ট কে, এই যে কে বলতে এখানে কিন্তু আমাদের এনটাই বুঝাচ্ছে, এক্সপোনেন্ট কেও বলে বা শাইনিনেস ফ্যাক্টর এনও বুঝায়। এইটা আপনি যত বাড়িয়ে দিচ্ছেন, খেয়াল করে দেখেন নিচেরটা, এটা যত আমরা বাড়াই আমাদের তো এরিয়া অফ স্পেকুলার রিফ্লেকশনটা কমে যায়। সো খেয়াল করে দেখেন আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। সো দুইটার কোনটার কি এফেক্ট পড়ছে স্পেকুলার রিফ্লেকশনে এটা জানা ইম্পর্ট্যান্ট। এরপর ছিল যে অনেক সময় এই আর ডট ভিটা করা কম্পিউটারের জন্য একটা হ্যাসেল হয়ে যায়, বিকজ আর ভেক্টরটা আমাদের অনেক ক্যারিকেচার করে বের করতে হয়। তখন রাদার দেন ইউজিং আর ডট ভি, স্পেকুলারের জন্য তখন এন ডট এইচ ইউজ করা হয়, যেখানে এন হচ্ছে নাথিং বাট আমাদের নর্মাল ভেক্টরটা, আর এইচ আসে হচ্ছে এই ফর্মুলাটা থেকে। এই ফর্মুলাটা ইজ ভেরি সিম্পল। এর আগে এইচ বের করার আগে আমাদের এনশোর করে নিতে হবে এল আর ভি। ভি হচ্ছে আমাদের ভিউ পয়েন্টার ভেক্টরটা। সো দেখেন হিয়ার এল অ্যান্ড ভি আর বোথ ইউনিট ভেক্টরস। তো যেটা কি যত হিসাবে পাবেন জাস্ট অ্যাড করে দিবেন। অ্যাড করার পর যে নতুন ভেক্টরগুলো পেয়েছেন সেটার ম্যাগনিটিউড দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিবেন। দ্যাট ইজ হাউ ইউ উইল ফাইন্ড ইউর এইচ ভেক্টর, হাফওয়ে ভেক্টর। তারপর স্পেকুলার রিফ্লেকশনে যেখানে ফর্মুলা ছিল আর ডট ভি, সেটা না করে জাস্ট এন ডট এইচ করবেন। এন হচ্ছে ওই এল ডট এনের যে এনটা, এটা ইজ দ্য সেম অ্যাজ দিস ওয়ান। তো আমাদের এটা হচ্ছে বলতে পারেন দ্য ফাইনাল ফর্মুলা ফর ফংস রিফ্লেকশন মডেল। সো আপনাকে এক্সামে যদি স্পেসিফিকলি বলে দেয় ইউজিং ফংস রিফ্লেকশন মডেল, যদি এই কথাটা যদি বলা থাকে ইউ হ্যাভ টু ডু দি এন্টায়ার থিং, তিনটা কম্পোনেন্টকে। আর এখনও কিন্তু ফাইনাল ফর্মুলা এটা না। ফাইনাল ফর্মুলাটা আমাদের আসে এখান থেকে হচ্ছে অ্যাটেনুয়েশন। তো অ্যাটেনুয়েশনটা আমাদের বেসিকলি কী বোঝায়? ইজ দ্য লস অফ লাইট এনার্জি ওভার স্পেস। সো পুরো জিনিসটা এরকমই ছিল, আমরা সেটা চেঞ্জ করে একটু টুইক করে ইটস 1 মাইনাস পুরো এই জিনিসটা আমরা করছি, তাই না? তো এটার পর যদি তাকিয়ে দেখি আমাদের এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা অফ ফংস রিফ্লেকশন মডেল। অ্যান্ড নট অনলি দ্যাট, যদি মাল্টিপল লাইট সোর্স থাকে আপনার কাছে সেম পয়েন্টে, এখান থেকে সাপোজ L1 আসছে, এখান থেকে সাপোজ আরেকটা L2 আসছে, আর মেবি এখান থেকে আরেকটা L3ও চলে আসছে, তাহলে এটার যদি আমরা টোটাল আই বের করতে চাই তাহলে একটাই অ্যাম্বিয়েন্ট থাকবে, কিন্তু L1 এর জন্য একটা D1 S1 আসবে, L2 এর জন্য D2 S2 আসবে, আর L3 এর জন্য D3 এবং S3 কিন্তু চলে আসবে। এটাই হচ্ছে এখানে বলা, এই যে ফর 1 to n, মানে এক থেকে যতগুলো নাম্বার অফ লাইট সোর্সেস আসে সবার জন্য এই জিনিসটা করতে হবে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন আন্ডারস্ট্যান্ডিং কয়টা লাইট ভেক্টর আছে অথবা নেই। সো এটা গেল দ্য ফাইনাল ফর্ম। অ্যান্ড এখানে এক্সারসাইজটা দেওয়া, এটা আপনারা করবেন। দিস ইজ সেম অ্যাজ যে সলভড ম্যাথটা দেওয়া আপনাদের ফোল্ডারটাতে। সো প্লিজ গো থ্রু দ্যাট। এবং এটার পর আরেকটা আমাদের কনসেপ্ট ছিল যেটা ছোট করে দেওয়া বাট স্টিল ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো চেলে টোটাল লাইটের জন্য না বের করে এক একটা কম্পোনেন্টে ভাগ ভাগ করেও কিন্তু বের করে নিতে পারি। তো অলমোস্ট সেম ফর্মুলা, বাট খেয়াল করে রাখবেন এখানে রেড, গ্রিন, ব্লু তিনোটারই কিন্তু ডিফারেন্ট ডিফিউজ আর অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট হয়। বাট সিন্স স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে হোয়াইট লাইটের উপর বেসড, স্পেকুলার রিফ্লেকশন যেহেতু সবসময় হোয়াইট দেখা যায়, তার মানে ওকে ওর RGB কম্পোনেন্টে কিন্তু ভাগ করা যায় না, দ্যাটস নট পসিবল। হেন্স দেখেন এটা কিন্তু KSR না, দিস ইজ জাস্ট আগে যে স্পেকুলার থাকে সেটাই তিনোটার জন্য। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে এই কথাটাই লেখা, a coefficient for specular component which is same as the color of light source, right? Not affected by surface color. তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এটার পর আমরা কালার কনসেপ্টটা পড়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি বলতে পারেন এই টপিকটারই একটা কন্টিনিউয়েশন, অ্যাডিশনাল ইস্যুস। সো এখানে কালারের পার্টটা প্রপারলি পড়বেন। অ্যান্ড কিছু কিছু এখানে দেখবেন ট্রিক কোয়েশ্চেন টাইপও দিয়ে দিতে পারে ফ্রম দিস পার্টস। সেটা হলো একটা রেড কালার অ্যাপল যদি একটা ইয়েলো লাইট দিয়ে
শোন করা হয় ওটা দেখতে কিন্তু আমরা ইয়েলো পাবো। যদি একদম একটা হাই ইন্টেন্সিটি ইয়েলো কালার দিয়ে ওটাকে ইলুমিনেট করা হয় তখন কিন্তু সেটাকে আমরা রেড হিসাবে দেখব না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। সেই পার্টটা আমরা জানি। আর এখানে দেখবেন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ডিফিউজ আর অ্যাম্বিয়েন্টের যে কোএফিশিয়েন্টসগুলো এরা কিন্তু বেসড অন কালার অফ দ্য সারফেস, কিন্তু স্পেকুলার যে কোএফিশিয়েন্টটা দ্যাট ইজ বেসড অন কালার অফ দ্য লাইট সোর্স অ্যান্ড অলসো দ্য রাফনেস প্রপার্টি অফ দ্য সারফেস, নট দ্য কালার অফ দ্য সারফেস। এটা বলার কারণ ছিল এখানে একটা ছোট্ট এক্সাম্পলের মতো দেওয়া যে আপনার একটা স্ফিয়ার যদি 30% রেড, 45% গ্রিন, 25% ব্লু হয়, অ্যান্ড যদি এটাকে মনোক্রোম বলা হয়, যেটা বলা হচ্ছে যে সবগুলোর ইন্টেন্সিটি সেম, রেড, গ্রিন, ব্লু সবার একই, তাহলে আমার অ্যাম্বিয়েন্ট আর ডিফিউজ কোএফিশিয়েন্ট দুটোটাই কিন্তু ডিপেন্ডেন্ট অন সারফেস কালার। তাহলে রেডের অ্যাম্বিয়েন্ট আর ডিফিউজ কোএফিশিয়েন্ট হবে 30%, মানে 0.3। বাট আমরা ধরে নেই যে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটাকে স্কেল করেই সবার কোএফিশিয়েন্টস সেট করা হয়। তো এই জন্য 0.3 ইন্টু কে কনস্ট্যান্ট। তারপর গ্রিনেরটা যদি বের করি 45% গ্রিন, তাহলে 0.45 কে। 25% ব্লু যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে হচ্ছে 0.25 কে। তো অ্যাম্বিয়েন্ট রেড আর ডিফিউজ এটা, অ্যাম্বিয়েন্ট ডিফিউজ অফ গ্রিন দুটোটাই এটা, অ্যাম্বিয়েন্ট আর ডিফিউজ অফ ব্লু দুটোটাই এটা। তো এরকম করে ফাইনালি আমি যদি আপনাকে অ্যাম্বিয়েন্ট বের করতে বলি, অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট ছিল এটা, আর অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি হচ্ছে IA, তাহলে রেডের অ্যাম্বিয়েন্ট হচ্ছে পুরো এত, আমাদের গ্রিনেরটা হচ্ছে পুরো এত, আমাদের ব্লুয়েরটা হচ্ছে পুরো এত। আমরা যদি আপনাকে ডিফিউজ কম্পোনেন্ট বের করতে বলি, ডিফিউজের পুরোটা এত, আর IS হচ্ছে জাস্ট আমাদের নাথিং বাট IP যেটা আমাদের ছিল লাইট সোর্স। আর এখানে মোনোক্রোম লাইট ছিল যেটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এই ক্রোম্যাটিক, এখানে এই ক্রোম্যাটিক বোঝাচ্ছে। তার মানে রেড যতটুক, গ্রিন যতটুক, ব্লু যতটুক সব সেম অ্যাজ অ্যাকচুয়াল লাইটের ইন্টেন্সিটিটা যতটুক। তো এই জন্য আমরা জাস্ট আই রেড না লিখে ISই লিখে দিয়েছি, গ্রিনের জায়গায় IS, ব্লুয়ের জায়গায় IS। আর ওদের কোএফিশিয়েন্ট এটা তো আমাদের ডিফিউজের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে IP KD ইন্টু কস থিটার যে ফর্মুলাটা। সো গাইজ ফর্মুলা কিন্তু শুধু সবসময় L.N না, ভেক্টর বাদে যদি এরকম কখনো কোনো ট্রিক কোয়েশ্চেন আসে তখন কিন্তু চেষ্টা করবেন এই ফর্মুলাগুলো ইউজ করার, যেমন এখানে যেটা করেছে। আর এখানে থিটার ভ্যালু কিভাবে পাওয়া যেত, যদি কখনো বলে দিত আপনাদেরকে যে ইফ দ্য এনভায়রনমেন্ট ইজ ইউনিফর্মলি লাইটেড, তাহলে ওই কেসে যদি একটা স্ফিয়ার হয়, আপনার সারফেস অফ দি অবজেক্টটা, এই অবজেক্ট একটা স্ফিয়ার যদি হয় তখন থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরে নেবেন। বিকজ তার মানে এনভায়রনমেন্ট যদি ইউনিফর্মলি লাইটেড, তার মানে স্ফিয়ারের উপর যতগুলো পয়েন্টস আছে প্রত্যেকটা পয়েন্টের নর্মাল ভেক্টরের সাথে আমরা বলতে পারি লাইট ভেক্টর একদম ডিরেক্টলি অ্যালাইন্ড। তার মানে কস থিটার ভ্যালু 0 এখানে, মাই ব্যাড, নট কস থিটার ভ্যালু, থিটার ভ্যালু ইজ 0 হিয়ার, উইচ মিনস কস থিটা হচ্ছে 1। তো এইভাবে করে কিন্তু অনেক ট্রিকভাবে কোয়েশ্চেন্স আসতে পারে, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর ইট। এরপর আমাদের লাস্ট পার্ট ছিল শেডিং, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পার্ট। শেডিংয়ে আমরা ফ্ল্যাট শেডিংয়ের প্রবলেম দেখেছিলাম, গুড়া শেডিংয়ের ম্যাথ দেখেছি, আর ফং শেডিংয়ের ম্যাথ দেখিনি, জাস্ট আইডিয়াটা দেখেছি যে এক্স্যাক্টলি গুড়ার মতো, বাট কালারের জায়গায় আমরা শুধু এখানে বের করি নর্মালগুলো। তারপর এক একটা নর্মালের জন্য পুরোটার উপর ফংস রিফ্লেকশন মডেল চালিয়ে আমরা ওর ইন্টেন্সিটিটা বের করার পর ফাইনালি কালার অ্যাসাইন করি ইন ফং শেডিং। তো আপনারা এখানে জাস্ট এইগুলো ফ্ল্যাট শেডিংয়ে আপনারা যদি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারেন ইন ইউর ওন ওয়ার্ডস লিখে দিবেন যে ফ্ল্যাট শেডিংয়ে হচ্ছে এক একটা পলিগনকে ধরে ভিতরের সব পিক্সেলকে সেম কালার দিয়ে দেওয়া হয়, উইচ মেক্স ইট লুক ভেরি কার্টুনিশ অর নন রিয়েলিস্টিক। এটা ছিল ফ্ল্যাট শেডিং। বাট ফ্ল্যাট শেডিংয়ের বেনিফিট কী ছিল? দিস ইজ ভেরি ফাস্ট। তো এই জন্য যেই জায়গায় আপনার রিয়েলিজম আনার দরকার নেই, বাট অনেক কম টাইমে আপনার রেন্ডার করতে হবে, সো ইউ ক্যান প্রিটি মাচ ইউজ ফ্ল্যাট শেডিং ওখানে। এরপর ছিল স্মুথ শেডিং, যেটা বেসিকলি ক্যাপচার করে গোরাও শেডিং অ্যান্ড ফং শেডিংয়ে। তো আমাদের গোরাও শেডিংটা আমরা এখানে দেখে নিব। অ্যান্ড
আ ভেরি ইম্পর্টেন্ট রিকোয়েস্ট সবাইকে, সেটা হচ্ছে এই জায়গাটাতে আপনারা অনেকজন কুইজে যেটা করার চেষ্টা করেছেন, আপনারা এটাকে একটা লাইন সেগমেন্ট ভেবে ওই পয়েন্টের কোঅর্ডিনেট বের করার চেষ্টা করেছেন। এত কষ্ট কখনোই করতে হবে না। কুইজে অনেকজনই যেটা ধরতে পারেননি সেটা হচ্ছে আমি কিন্তু অ্যালাইন করে ডট দিয়ে দেখিয়েছিলাম যে দে আর অন দ্য সেম লাইন ওর একদম বরাবর, তার মানে সেম এক্স অথবা সেম ওয়াই কোঅর্ডিনেট, উইচ ইজ আমি সব কোঅর্ডিনেট কিন্তু দিয়ে দিয়েছিলাম। অল ইউ হ্যাড টু ডু ওয়াজ যেই পার্টটা বের করছেন ওদের কোঅর্ডিনেটসগুলো প্রপারলি বসিয়ে কালারের ডিফারেন্স বের করে কালারগুলো বের করা। সো এক্সামে কখনোই এই লাইন ইকুয়েশন বের করে এক্সের ভ্যালু বসিয়ে করসপন্ডিং ওয়াই বের করতে হবে না। সবগুলো কোঅর্ডিনেট আপনাদেরকে দেওয়া থাকবে যদি গোরাও শেডিংয়ের কোয়েশ্চেন হয়, বা ইনডিরেক্টলি দেওয়া থাকবে, কিন্তু এত কষ্ট করে লাইন ইকুয়েশন বা গ্রেডিয়েন্ট ওভাবে ইউজ করে বের করতে হবে না। তো এটা মাথায় কিন্তু খেয়াল রাখবেন। ইউজুয়ালি যখন আমাদের এরকম ডায়াগোনাল হয় বা এরকম ভার্টিক্যালও হয়, উই অপ্ট ফর ইউজিং ওয়াই কোঅর্ডিনেটস। আর যখন এরকম হরাইজেন্টলি আপনি কালার্স বের করার চেষ্টা করবেন স্ক্যান লাইনের মতো, তখন এক্স কোঅর্ডিনেটস ইউজ করবেন। আর লাস্টলি আমাদের ছিল প্রবলেম, সেটা হচ্ছে স্পটলাইট অথবা স্পেকুলার রিফ্লেকশন যদি কখনো কোনো মাঝখানে থাকে বা ইভেন সাইড অফ দিজ এজেস অত বেশি যদি থাকে, সেটা গোরাও শেডিং দেখাতে পারে না। একটা এক্সাম্পল যদি দেখি, যেমন এই পার্টটা যদি গোরাও শেডিংয়ে থাকে ও কিন্তু এই জায়গাটাতে আসবে না, বিকজ পার্পল কালার্স আপনি এখানে যদি কম্বাইন করতে থাকেন মাঝখানে কখনোই হোয়াইট এমার্জ করে আসবে না। তো গোরাও শেডিং এই জায়গাটাই ফেল করে, যেটা ফং হচ্ছে পারফেক্টলি করে নিতে পারে। সো ফংয়ের এটাই ছিল, সেম প্রপোর্শন পার্টস, ইটস জাস্ট কালারের জায়গায় নর্মালস দেওয়া এক একটা। আমরা প্রত্যেক পয়েন্টের এরকম নর্মালস বের করে নিই ইন ফং শেডিং, তারপর প্রত্যেকটা পয়েন্টের উপর আমরা ফংস রিফ্লেকশন মডেল চালিয়ে থাকি। তো এখান থেকে আশা করি ওরকম কোনো মেজর বড় কোয়েশ্চেন আসবে না, বাট কনসেপ্টটা বোঝা ইজ ইম্পর্টেন্ট যে গোরাও শেডিং আর ফং শেডিংয়ের ভিতর ডিফারেন্সটা কী। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড লাস্টলি আরেকটা ছোট্ট পার্ট দেখবেন, সেটা হচ্ছে গোরাও শেডিংয়ের একটা শর্ট ভার্সনও আপনাদেরকে দিয়ে দিতে পারে যদি টাইম কমের কারণে কোয়েশ্চেনটা যদি ছোট হয়। সেটা হচ্ছে আমরা তো টিপিক্যালি এইভাবেই শিখে এসেছি, তাই না? আরেকভাবেও আমরা কালারগুলোকে বের করতে পারি। সেটা কিভাবে? যদি সাপোজ আপনি একটা এরকম দেওয়া, দিস ইজ মাই কালার এক্স, এটা সাপোজ কালার ওয়াই ব্লা ব্লা, আপনি এখান থেকে হচ্ছে সাপোজ কালার CX প্রাইম বের করতে চাচ্ছেন। তো ইউজুয়ালি আমরা এরকম হলে কি করি, CX প্রাইমের কালারটা বের করতে হলে CX প্লাস CY মাইনাস CX, আর ওদের হচ্ছে প্রপোর্শন ডেল ওয়াই, আর নিচে এরকম হচ্ছে ডেল ওয়াই প্রাইম, এরকম করে। এত এগুলো না করে এই পার্টটা খেয়াল করে দেখেন, এই দিকে আমি CX প্রাইমটাই যদি বের করতে চাই তাহলে CX দিয়ে শুরু করলাম, অ্যান্ড ওটার সাথে আমি যদি আপনাকে একটা কনস্ট্যান্ট কেটা দিয়ে দেই যে প্রত্যেকবার এতটুক হিসাব করে করেই কালারগুলো অ্যাসাইন্ড হয়, মানে পুরো জিনিসটা হচ্ছে একটা ফিক্সড কে ভ্যালু যেটা আপনাকে আমরা দিয়ে দিতে পারি কনস্ট্যান্টটা, ওইটার সাথে CX থেকে CX প্রাইমের এক্সের ভ্যালুর ডিস্টেন্সটা যতটুক সেভাবে আমরা বের করে নিতে পারছি। আর আমরা এক্স কোঅর্ডিনেট কখন ইউজ করি, যখন হরাইজেন্টলি বের করার চেষ্টা করছি, রাইট? তো যদি এই আরও শর্টার ওয়েতে আপনাদেরকে করতে দিতে দেয়, তাহলে সাপোজ এটা CX আর আপনি সাপোজ CX প্রাইমকে বের করছেন, তাহলে CX প্রাইমের কালার হবে, আমরা CX থেকেই শুরু করব, আপনাকে একটা কনস্ট্যান্ট কে দিয়ে দিবে যে এত করে করেই স্কেলড হয়ে হয়ে কালারটা অ্যাসাইন্ড হয়। ওই কে এর সাথে জাস্ট এই এক্সের ভ্যালু, এই এক্সের ভ্যালু আর এই এক্সের ভ্যালুর ডিফারেন্সটা মাল্টিপ্লাই করলেই এটার কালারটা পেয়ে যাবেন। সিমিলারলি যদি এটাও হয়, যদি আমরা ডায়াগোনালি যাই বা এরকম উপরের দিকে যাই, তাহলে সেম আমরা সাপোজ CY প্রাইম বের করছি, তো CY নিচেরটা সাপোজ এই যে এই এক্সাম্পলে এদিকে আগে C1 প্লাস C2 মাইনাস C1 করে প্রপোর্শন করে বের করতাম, এখানে জাস্ট সাপোজ আপনি CY দিবেন প্লাস ওই একটা কনস্ট্যান্ট যেটা আপনাকে দিয়ে দিবে যে এত এই ভ্যালুটা স্কেলড হয়ে হয়েই প্রত্যেকটা কালার অ্যাসাইন্ড হয়, তো সেই কনস্ট্যান্টের সাথে ইন্টু ডেল ওয়াই, তার মানে যেই পার্টটা বের করছেন সাপোজ দিস ইজ CY অ্যান্ড দিস ইজ CY প্রাইম, তো এই CY
y ভ্যালু 1, এটা y ভ্যালু 2, তাহলে এটা হচ্ছে জাস্ট y2 মাইনাস y1 ইন্টু কে প্লাস c1। এটা তাহলে ডেল এক্সটা ইজ বেসিকলি জাস্ট, এটা যদি x2 থাকে, এটা যদি x1 থাকে, সো দিস ইজ x2 মাইনাস x1। এইভাবে করো। আরও শর্টার ওয়েতে যদি দেয় আপনাদেরকে, এই স্কেলিং কে ভ্যালুটা যদি আপনাদেরকে কখনো দিয়ে দেয়, এটা দিয়ে এভাবেও বের করতে পারেন এক একটা পয়েন্টের কালার। সো দ্যাট ইজ অল ফ্রম আমাদের লাইটিং চ্যাপ্টারটা। আপনাদের কোয়েশ্চেন থাকলে আমরা যে কনসালটেশনের জন্য আমি টিউজডেতে স্লট দিয়েছি, বা আমাদের যদি একটা ডিসকাশন সেশন অনলাইন ক্লাস হবে, ওখানে জয়েন করে আমাকে আপনারা ওকে। তো আমাদের ফাইনাল চ্যাপ্টার কার্ভস চ্যাপ্টারটা, এখানে আপনারা কী কী ইম্পর্টেন্ট সেই জিনিসটা যদি আমরা ডিসকাস করি, একটা কার্ভকে কতভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই পার্টটা খেয়াল করে পড়বেন, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। যেখানে এক্সপ্লিসিটলি, ইমপ্লিসিটলি, প্যারামেট্রিক, সাব ডিভিশন কী কী ছিল ওগুলো গো থ্রু করে দেখবেন। এই পার্টগুলো জাস্ট পড়ে যাবেন। সাব ডিভিশন রিপ্রেজেন্টেশনে চাইকেন্স অ্যালগরিদমটা জাস্ট ছোটো জিনিসটা আপনাদেরকে কখনো লিখতে বললে ছোটো করে লিখে দিবেন। আদারওয়াইজ মেইন ইম্পর্টেন্ট পার্টটা কিন্তু এই বেজিয়ার কার্ভস আর কন্টিনিউটির পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ভসে, স্পেসিফিকলি কন্টিনিউটিটা। আর কন্টিনিউটিটাই দেখবেন বেজিয়ার কার্ভসের যে আমাদের কোয়াড্রেটিক এবং কিউবিক বেজিয়ার কার্ভের জন্য যে আমরা জেনারেল ফর্মুলাগুলো শিখেছি বা ওই মেট্রিক্সগুলো শিখেছি, ওগুলো ইউজ করে আমার কার্ভসের নোটটা পড়বেন। কার্ভস কন্ট্রোল পয়েন্ট যে ভিডিওটা, সেটা আমার দেখবেন, ওইটা দেখে আইডিয়া করতে পারবেন যে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সো কন্টিনিউটি এগুলো জাস্ট রাফলি দেখে যাবেন, অতটা ইম্পর্ট্যান্ট না। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই কেন কিউবিক কার্ভস হচ্ছে বেস্ট, এই পয়েন্টসগুলো মাথায় রাখবেন। আর কন্টিনিউটিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আর বেজিয়ার কার্ভস। সো কন্টিনিউটি বেসিকলি মানে কি, সেটা হচ্ছে কখনো যদি আপনাকে জিজ্ঞেস করে C0 কন্টিনিউটি মানে কি, C1 কন্টিনিউটি মানে কি, C2 কন্টিনিউটি মানে কি। C1-এর জন্য আপনারা এই ডায়াগ্রামটা দেখিয়ে দিতে পারবেন, C0-এর জন্য জাস্ট দেখাবেন কানেক্টেড কার্ভসগুলো একসাথে, C2-এর জন্য অ্যাক্সেলারেশন গ্রাফ ড্র করে দেখাতে পারবেন যদি এক্সাম্পল চায় আপনাদের কাছে। এটা কুইজের জন্য আমি বলছি, অ্যাসাইনমেন্টের জন্য অ্যান্ড ফাইনাল এক্সামের জন্য এগুলো দেখাবেন। ডেরিভেটিভ পার্ট আমরা জানি অলরেডি। ডিসকন্টিনিউটি এখানে হচ্ছে এক্সপ্লেন করতে পারবেন আপনারা, ওর এখান থেকেও এক্সাম্পল নিয়ে আপনারা শো করতে পারেন। আপনাকে ডিফারেন্ট ফর্মস অফ যদি কন্টিনিউটি শো করতে বলে, সবচেয়ে আইডিয়াল কন্টিনিউটি নিয়ে কোয়েশ্চেন যখনই আসবে, আপনাকে দেখবেন ইদার প্রুফ করতে দিবে যে এই পুরো স্প্লাইনের ভিতর সবাই কি এত C0 কন্টিনিউয়াস, C1 কন্টিনিউয়াস, C2 কন্টিনিউয়াস। আর যদি আপনাকে বলে শো কোন মোমেন্টে দুইটা কার্ভ হচ্ছে C0 কন্টিনিউয়াস হতে পারে, বা C1, C2 বা G0 বা G1, সবচেয়ে আইডিয়াল হচ্ছে এরকম ডায়াগ্রাম দেখিয়ে বোঝানো। তাতে আপনাদের লিখতেও সুবিধা হবে, দেখে দেখে এক্সপ্লেন করা আমাদের জন্য চেক করাটা উড বি মাচ ইজিয়ার যদি ডায়াগ্রামস ইউজ করেন। সো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড দ্য ডায়াগ্রামস বিন ইউজ টু এক্সপ্লেইন দ্যাম। তো যেটা আপনাদের ইচ্ছা বোঝাতে পারলেই দ্যাটস দ্য জেস্ট। এই পার্টটাও ইম্পর্টেন্ট বিকজ এই ডায়াগ্রামগুলো ছেলেও ইউজ করতে পারেন টু এক্সপ্লেইন কন্টিনিউটি। আচ্ছা, এগুলো জাস্ট গো থ্রু করবেন, ওরকম ইম্পর্টেন্ট না। এরপর আমরা চলে যাই আমাদের বেজিয়ার কার্ভসে। অফকোর্স দিস ইজ কিউবিক বেজিয়ার কার্ভ, ভেরি ইম্পর্টেন্ট কীভাবে কাজ করে। কিউবিকটাও দেখবেন, কোয়াড্রেটিকটাও দেখবেন। কোয়াড্রেটিকটা আমি নোটে দিয়ে রেখেছি, ওখান থেকে প্রপারলি জিনিসটা পড়বেন। কতগুলো কন্ট্রোল পয়েন্টস মানে কি, কিভাবে আলটিমেটলি এই যে বেজিয়ার কার্ভটা, এই বেজিয়ার কার্ভের এই প্রত্যেকটা পয়েন্ট কিভাবে আলটিমেটলি প্রডিউস করা হয়, পুরো কনসেপ্টটা আপনাদের জানা হতে হবে ফ্রম হিয়ার। এই পুরো পার্টটা আপনারা পড়বেন। এখান থেকেও চলে ইউ ক্যান ইউজ দিস ডায়াগ্রামস টু এক্সপ্লেইন বেজিয়ারের জন্য, কোয়াড্রেটিক বেজিয়ারের জন্য দিস ইজ ইম্পর্টেন্ট। তো আমরা যে লিনিয়ার ইন্টারপোলেশন লার্পস করি বারবার, কেন করি, কি করি, বাসায় একবার অন্তত সবাই হাতে কলমে এই ফুল ডেরিভেশনগুলা কোয়াড্রেটিকের জন্য, কিউবিকের জন্য, বেসিকলি আমাদের যে ডি ক্যাসিলিয়াস অ্যালগরিদম, এই ফুল ডেরিভেশনটা একবার অন্তত হলেও আপনারা হাতে কলমে জিনিসটা করবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু ডু ইট অল, কারণ জিনিসটা আসতেই পারে, এখনও কোনো গ্যারান্টি নেই। সো ওয়াই লিভ আ রুম ফর এরর, রাইট? জিনিসটা ঠিক মতো পড়বেন।
বাট নট অনলি দ্যাট, এই জিনিসটা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। এটা কিউবিকের জন্য কোয়াড্রেটিকেরটা নোটে দেওয়া আছে, সেটাও মেমোরাইজ করবেন। যে কোনো কিউবিক বেজিয়ার কার্ভ, যে কোনো কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের জন্য এটাই কিন্তু সবার জেনারেল ফর্মুলাটা। সো এই ইকুয়েশনটাও মাথায় রাখবেন, অ্যান্ড এই যে মেট্রিক্স নোটেশনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সব কিছু এখানে আমাদের মেমোরাইজ করতে হবে। নাথিং উড বি গিভেন ইন দি এক্সাম। বার্নস্টাইন পলিনোমিয়ালসের এক্সাম্পলগুলো দেখবেন। দিস গ্রাফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু শো যে কখন কোনটা কীভাবে চেঞ্জ হচ্ছে, সেটা পারফেক্টলি দেখাবেন। এরপর কনভেক্স কম্বিনেশনের মানেটা কি, থিওরি আসতেই পারে, তো এই আইডিয়াটা যেন আপনাদের মাথায় ক্লিয়ার থাকে। কনভেক্স কম্বিনেশনের জন্য এই ফর্মুলাটাও আপনারা ডিরাইভ করে দেখাতে পারেন, এই যে এতটুক। এরপর কনভেক্স হল প্রপার্টি যদি কখনো এক্সপ্লেন করতে বলে, যে যেই কন্ট্রোল পয়েন্ট আমরা দিয়ে দিব, ওরা যে একটা জিওমেট্রিক শেপ ক্রিয়েট করে, এই জিওমেট্রিক শেপের বাইরে কখনো হোয়াট এভার কার্ভ ইজ বিন প্রডিউসড ওটার বাহিরে যায় না। তো বেস্ট হতে হয় আপনি একটা ডায়াগ্রাম এঁকে দেন, রাইট? লাস্টে ডেরিভেটিভস, এটা হচ্ছে কিউবিক বেজিয়ার কার্ভের ফর্মুলা। যদি আমাদেরকে C1 কন্টিনিউটি নিয়ে কোনো কথা বলে, তার মানে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা দিয়ে করতে হবে, উইচ ইজ দিস ওয়ান। C2 নিয়ে কথা বললে সেকেন্ড অর্ডার, C3 নিয়ে কখনো যদি আদৌ কথা বলে তাহলে এই থার্ড ডেরিভেটিভটা করতে হবে। এগুলো মুখস্থ কিছু নেই, এই ফর্মুলাটা আপনাদের মাথায় থাকলে জাস্ট ডিফারেন্সিয়েশন করে করে এগুলো বের করে নিতে পারবেন। সো এখানে আপনাদেরকে এই জিনিসটাই দেখানো, এক্সপ্লেন করা, ভিডিওতেও আমি বারবার করেছি। তো এই প্রত্যেকটা পার্ট সুন্দর করে দেখবেন গাইজ। আর কার্ভস চ্যাপ্টারটা থেকে আবারও বলে দিচ্ছি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড বেজিয়ার কার্ভের এই দুটো সেগমেন্ট। বাকিগুলো জাস্ট রাফলি একটু গো থ্রু করলেই হবে। সুন্দর করে এটা পড়বেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এসে নক করবেন, স্ল্যাকে নক করবেন, অর ইমেল করেন, অর টিউসডেতেই আমার ফাইনাল কনসালটেশন থাকবে। আই উইল বি দেয়ার ফ্রম 9:30 to 2 PM টানা। ইনফ্যাক্ট 2 PM এর পরও আমি 3:30 to 5 PMও আমি ডিপার্টমেন্টে থাকবো। তো পুরোটা টাইম যত আপনাদের কনফিউশন আছে আমার সাথে এসে ক্লিয়ার আউট করে যাবেন। সো দ্যাট ইজ অল ফ্রম ফাইনালের ওভারভিউ। সবাইকে বেস্ট অফ লাক ফর দি এক্সাম। সুন্দর করে স্টাডি করবেন।